দর্শক, আজকে আমরা এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো, যেখানে আসলে ল্যান্ড ওনার এবং ডেভেলপারের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়, যেটার মাধ্যমে আসলে একটা বিল্ডিং তৈরি হয় এবং সেখানে একটা রেশিওতে ভাগাভাগির ব্যাপারগুলো থাকে। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। যখন কোনো ল্যান্ড ওনার কোনো ডেভেলপারকে তার জমিটা দিয়ে দেবেন, তখন যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল রাখবেন এগ্রিমেন্টের মধ্যে যেন সেই বিষয়টা থাকে। প্রতিটা লাইন কিন্তু আপনাদেরকে পড়তে হবে। প্রথমত আমরা বলবো যে কোনো ডেভেলপারই আপনাকে লিখিত প্রস্তাব দিতে হবে। তার মানে কেউ যদি এসে বলে যে কোনো কোম্পানি বা তার প্রতিনিধি যদি আসে এবং অফার করে যে আমরা আপনাদের কাজটা প্লটটাতে কাজ করতে চাই, বিল্ডিং বানাতে চাই, মৌখিকভাবে আপনারা কোনো কথা বলার চেষ্টা করবেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজুকের একটা ফার আছে, নির্দিষ্ট করে বলা আছে যে এই অঞ্চলে রোডের উইথ এবং এরিয়া ফার এই দুটো মিলেই কিন্তু বিল্ডিংয়ের হাইটটা নির্ভর করবে। সো সে কারণে আমার মনে হয় যে ল্যান্ডের একটা ছাড়পত্র প্রথমে নিতে হবে। সেই ছাড়পত্রে রাজুক বলে দিবে যে আপনি আসলে কততলা বিল্ডিং পাবেন এবং এখানে কত ইউনিট করতে পারবেন। আগে যে বিষয়টা ছিল যে আপনি ইচ্ছা মতো আর্কিটেক্ট হয়তো 2 ইউনিট 3 ইউনিট করতে পারতেন, এটা ল্যান্ড ওনারের সাথে ডিসকাস করে অথবা ডেভেলপারের সাথে। কিন্তু এখন রাজুক একটা নিয়মের মধ্য দিয়ে চলছে, যাতে ছাড়পত্রটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে ডিটেইল আপনার দেয়া থাকবে, হাইট এবং এই কয়টা ইউনিট থাকবে। তাহলে এটা গেল একটা বিষয় যে আপনি প্রথমে ছাড়পত্রের উপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি কিভাবে এই বিল্ডিংটা হবে। তো ডেভেলপারের সাথে যখন চুক্তি হবে তখন ল্যান্ডটা কি অবস্থায় আছে, এটা কি ফাঁকা আছে নাকি এখানে কোনো স্থাপনা আছে, সেটা কিন্তু ওই এগ্রিমেন্টের মধ্যে থাকবে। তার মানে আপনি পার্টিকে কি অবস্থায় দিলেন সেটাও যেন উল্লেখ থাকে। আরেকটা ব্যাপার থাকে যে এই যে আমরা কততলা করব, কত ইউনিট করব, এখানে রেশিওটা কি হবে, এটা কি 50-50 নাকি 40-60? এটা যেমন ঢাকায় হতে পারে, ঢাকার বাইরে জেলা শহরগুলোতে হতে পারে, অথবা বিভাগীয় শহরে হতে পারে। যে জায়গার যে রেশিওতে আপনি এগ্রিমেন্টটা করছেন সেটার জন্য উল্লেখ থাকে। আবার অনেক সময় দেখা যায় যে 45-55। তাহলে আমরা বলবো যে আসলে পার ফ্লোরে যে স্কোয়ার ফিটটা আছে সেখানে যেন আমরা স্কোয়ার ফিটটাও উল্লেখ করি, যে আসলে কত স্কোয়ার ফিটটা যখন কোনো একটা ফ্লোরে ডিভাইড হবে তখন সেটার জন্য উল্লেখ থাকে যে বড় এবং ছোট ইউনিটটা কত স্কোয়ার ফিটের হবে। আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা এগ্রিমেন্টে একদম স্কোয়ার ফিটেও উল্লেখ করে নেবেন। আপনাদের একদম গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত কোন ফ্লোরটা কার সেটা মেনশন করা থাকবে, ডেভেলপারের কোনটা, ল্যান্ড ওনারের কোনটা, এটা যেন ফ্লোর ওয়াইজ মেনশন করা থাকে। যখন আপনারা এটাকে রেজিস্ট্রি করবেন সেই এগ্রিমেন্টের মধ্যে এই ফ্লোর ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং আরেকটা মূল বিষয় হচ্ছে যে এখানে ফিচার কি থাকবে। তার মানে আপনি কোন ব্র্যান্ডের টাইলস দেবেন, আপনার কোন কোম্পানির ক্যাবলটা থাকবে, আপনার বিল্ডিংয়ের ব্রিক্স, সিমেন্ট, রড, এগুলোর কোম্পানির নাম আপনারা মেনশন করে নেবেন, যাতে ভবিষ্যতে ডেভেলপার কোম্পানি যখন কাজ করে তখন যেন তারাও জানে এবং আপনারাও জানেন যে এই বিল্ডিংয়ে কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ হবে। আরেকটা ব্যাপার থাকবে এগ্রিমেন্টে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইম মেনশন করা। এখন সচরাচর আমরা দেখতে পাই যে ডেভেলপার কোম্পানিকে সাধারণত আমরা বলি যে এটা 2.5 বছর বা 3 বছরের একটা সময় নির্ধারণ করা থাকে, এবং তারপরে প্রথমে শুরুতে থাকে যে প্ল্যান পাসের পর থেকে 2.5 বছর বা 3 বছর, এবং একটা গ্রেস পিরিয়ড থাকে যেখানে হয়তো 6 মাস আলোচনা সাপেক্ষে, কখনো 3 মাস, কখনো 6 মাস সেইটা ভাড়ায় থাকে। এই সময়টাতে ডেভেলপার কোম্পানি যদি কোনো কারণে যদি তার গ্রাউন্ড থাকে যে হ্যাঁ হরতাল অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোভিডের মতো কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সে একটা বাড়তি সময় হাতে রাখে এগ্রিমেন্টের মধ্যে। এই হচ্ছে নর্মালি আমরা যেভাবে অভ্যস্ত। কিন্তু আমি পরামর্শ দেব যে এই যে প্ল্যান পাসের ব্যাপারটাও যেন একটা সময় নির্ধারণ করা হয়। কারণ কি, আপনি যখন প্ল্যান পাস করতে যাবেন তার আগে কিন্তু ল্যান্ড ওনার এবং ডেভেলপারের মধ্যে ফ্লোরে কতটা রুম হবে, কিভাবে কোথায় কিচেনটা হবে, এটা নিয়েও কিন্তু একটা প্রি ডিসকাশন হয়।
সো এই সময়টায় এই ডিসকাশন করা এবং প্ল্যানটাকে রাজুকের কাছ থেকে বা অন্য কোনো সিটি কর্পোরেশন হতে পারে, গণপূর্ত হতে পারে, যেখান থেকেই আপনি প্ল্যানটা পাশ করান না কেন, এই প্ল্যান পাশের সময়টাও নির্ধারিত থাকবে। তার মানে আমরা যদি 4 মাস লাগে তাহলে 4 মাস লিখব, 5 মাস লাগলে 5 মাস লিখব, কিন্তু আমরা প্রতিটা স্টেপে টাইমটাকে কাউন্ট করব। তাহলে আমরা এরকম একটা বিষয় উল্লেখ করব যে আপনার এই যে প্ল্যান অ্যাপ্রুভাল পর্যন্ত আমরা 4 মাস বা 5 মাসের একটা সময়, এবং প্ল্যান পাসের পর থেকে আপনার 2.5 বছর বা 3 বছর, যে এটা যদি আরও হাই রাইজ হয়, বড় প্লট হয়, যে 10 কাঠার, তাহলে হয়তো সময়টা আরও বেশি লাগবে। এটা ডিপেন্ড করবে আপনাদের দুই পক্ষের আলোচনার ভিত্তিতে, কিন্তু সময় নির্ধারণ করা থাকতে হবে। এটা গেল সময়ের ব্যাপার। যখন আপনি এই যে বিল্ডিংটা কমপ্লিট করতে পারলেন না, গ্রেস পিরিয়ডটাও চলে গেল, তখন আপনার এই জায়গাটায় কি হবে? তাহলে এখানে এমন একটা বিষয় থাকে যে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইনের ভিত্তিতে আপনারা দুই পক্ষ বসলেন, কিন্তু যদি দেখা যায় যে কোনো ইন্টেনশনালি ডেভেলপার কোম্পানি কাজ বন্ধ রেখেছে, তার মোটিভটা এরকম বোঝা যাচ্ছে যে সে আসলে আরও লেন্দি করতে চাচ্ছে, এখানে যে ল্যান্ড ওনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে ওখানে একটা শক্ত অবস্থান আপনাকে রাখতে হবে যে যদি আমাদের কোনো লজিক্যাল ইস্যু না থাকে, তাহলে পাওয়ার ক্যান্সেলের মতো যদি কোনো বিষয় আসে, সেটা এককভাবে ওই সময়ে মানে গ্রাউন্ডটা যদি ফেভার করে ল্যান্ড ওনারের, তাহলে উনি এই উকিল নোটিশ এবং পাওয়ার ক্যান্সেলের একটা বিষয়, যে বিষয়টা স্ট্রংলি উনি অ্যাপ্লাই করতে পারবেন। কেননা অনেক সময় দেখা যায় যে আমরা এই যে আদালতে যখন আদালত পর্যন্ত ঘটনাটা যখন গড়াবে, তখন এটা একটা দীর্ঘমেয়াদী সময় থাকে। যদি আপনার এগ্রিমেন্টটা করার সময় কোনো প্রপার্টি এক্সপার্ট অথবা লয়ারের মাধ্যমে ভ্যাটিংটা করে নেন, এখানে কিন্তু ভ্যাটিংটা ইম্পর্টেন্ট। কারণ কি, এখানে যদি কোনো একটা অপশন পেয়ে যায় ল্যান্ড ওনার ডেভেলপার, যেটা থেকে আপনার উনি সুযোগ নিতে পারে, এটা একজন লয়ার অথবা প্রপার্টি এক্সপার্টরা কিন্তু এই এগ্রিমেন্টটা দেখলে বুঝতে পারবে যে ওই জায়গাটাতে কোনো চেঞ্জের ব্যাপার আছে কিনা। আরেকটা ব্যাপার আমরা সব সময় দেখি যে ডেভেলপার কোম্পানি এবং ল্যান্ড ওনারের মধ্যে এই জায়গাটা নিয়েও কথা বলা দরকার যে ম্যাটেরিয়ালসের গুণগত মানটা কিভাবে মেনটেন হবে। অনেকে আবার দেখা যায় যে চেঞ্জ করে ফেলবেন, আপনি টাইলস চেঞ্জ করে ফেলছেন অথবা আপনার ফিটিংস চেঞ্জ করে ফেলবেন, সেখানেও কিন্তু এগ্রিমেন্টে আমরা বলবো যে প্রাইসটা মেনশন করে ফেলা, প্রোডাক্টের রেঞ্জটা। ধরেন আপনি টাইলস কিনবেন লোকাল ব্র্যান্ড, আরএকে ব্র্যান্ডের ডেভেলপার বলছে যে আমি আরএকে স্ট্যান্ডার্ডে আমি টাইলস দেব বা কমোড বেসিন দেব, তাহলে সেখানে কিন্তু আপনার 24 টাইলসেরও কিন্তু ভেরিয়েশন আছে, সেটা 150 টাকারও আছে, আবার 120-30 টাকারও আছে। তাহলে আপনাকে মেনশন করতে হবে যে আপনি কোন প্রাইসটা পর্যন্ত ডেভেলপার কোম্পানির কাছ থেকে পাচ্ছেন। তাহলে আপনি যদি আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করে আরও ভালো দামি কোনো টাইলস এখানে দিতে চান অথবা কমোড বেসিন দিতে চান, তাহলে আপনার প্রাইসটা জানা থাকলো, এরপরে কিন্তু আর এই যে দাম দরের ব্যাপারটা আসলো না, আপনারা বাড়তি টাকাটা দিয়ে দিলেন এবং সেই অনুযায়ী আপনারা ম্যাটেরিয়ালসটা কিনলেন। এই শুধুমাত্র অ্যাপ্লাই করাটা, তার মানে মিস্ত্রির যে কাজটা সেইটা ডেভেলপার কোম্পানি করে দিবে, কিন্তু আপনি মালটা কিনে দেয়া নাকি আপনি কিনে দিবেন তারা এনে এখানে পৌঁছায় দিবে, এই টোটাল ব্যাপারটা যেন স্বচ্ছ থাকে, যেন ডেভেলপার কোম্পানিরও ক্ষতি না হয়, আবার ল্যান্ড ওনারও যেন বিব্রতকর অবস্থায় না পড়ে। এই জন্য বাড়তি যে সংযোজন বিযোজন হবে সেটা যেন একদম ক্লিয়ার থাকে, যে কোনো পার্টি তার অবস্থানটা যেন পরিষ্কার পেয়ে যায় যে আমি এই জায়গাটাতে এটাই আমাদের সিদ্ধান্ত এবং এটাই আমরা ফলো করব। আরেকটা ব্যাপার থাকে যে ছাদে আপনারা অনেক সময় টপ ফ্লোরে দেখা যায় যে এখানে আমরা ভালোভাবে প্রোটেকশনটা নিই না, হিট প্রুফ এখন অনেক টাইলস বের হয়েছে, যেটা উপরে ছাদটা দেখতেও ভাল লাগে, যখন আপনি ছাদের ফ্লোরে আপনি টাইলস বিছাবেন এবং সেটা যদি হিট প্রুফ হয়, তাহলে যে সেটা একটা লুকটাও বেটার আসলো এবং হিট প্রুফ হয়ে গেল। তার মানে নিচে যারা থাকবে, টপ ফ্লোরে তারা থাকবে, তারা কিন্তু হিটটা অতটা বুঝতে পারবে না।
এটা হতে পারে, অথবা আপনি আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে ডিসকাস করে নিলেন যে এই ফ্লোরে আর কি ধরনের, মানে এটা যদি আপনি এক্সপার্ট ওপিনিয়নটা নেন প্রথমে, তাহলে টপ ফ্লোরের যে হিটটা সেটাকে মিনিমাইজ করা কিন্তু সম্ভব। আর যদি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কনস্ট্রাকশন করি সেই অনুযায়ী যদি চলে, তাহলে ওখানে একটু হিটটা একটু বেশি আসবে। সো আমরা যদি বাড়তি প্রোটেকশনটা নিই তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকছে না। তার মানে আমাদের এখানে যে বিষয়গুলো সমস্যা আকারে আমরা দেখতে পাই সেটা হচ্ছে টপ ফ্লোরের হিটের কারণে এই ধরনের একটা পরিস্থিতি আসে, সেটাও আমরা সলভ করার একটা পরামর্শ আপনাদেরকে দিলাম। আরেকটা বিষয় আপনারা নজরে রাখবেন যে এখানে ইন্স্যুরেন্স কাভারেজ নিয়ে আসা যায় কিনা। তার মানে এখানে যে সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, এখানে এই যে কাজ চলাকালীন অবস্থায় আমরা আগে এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কিন্তু এখন যারা এখানে মিস্ত্রি বা লেবার এই মানুষগুলো যারা এখানে কাজ করবে হাই রাইজ বিল্ডিং হলে তাদের একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। তো যখন আপনি এগ্রিমেন্ট করবেন তখন তারা যেন হেলমেটের ব্যাপারটা ডেভেলপার কোম্পানি, কারণ কোনো ওয়ার্কার যদি হেলমেট পরা থাকে, বেল্ট পরা থাকে, তাহলে সে যদি একটু ট্রেইনড হয়, একটু এইখানে খরচটা একটু বেশি হবে, কিন্তু একটা মানুষের জীবনের চেয়ে খরচটা তো নিশ্চয়ই মূল্যবান না। এ কারণে আপনারা দুই পার্টি যখন এগ্রিমেন্ট করবেন তখন কন্ট্রাক্টরের সাথে যেন চুক্তির সময় প্রতিটা ওয়ার্কার যেন এই হেলমেটটা পরে। ছাদ যেদিন ঢালাই হবে অথবা যখন হাইরাইজ বিল্ডিংয়ের ময়লা ফেলার ব্যাপার থাকে, উপর থেকে ময়লা ফেলছে, এই সময়ও অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা থাই বা গ্রিলের কাজ করছে এই সময়ও স্লিপ করতে পারে। এই কারণে ইন্স্যুরেন্স কাভারেজটা একটা সেফটি হয়ে থাকে। আরেকটা ব্যাপার থাকে যে এই যে হেলমেট বা আপনি বেল্ট পরার অভ্যাসটা যদি আমরা ওয়ার্কারদের করি তাহলে এখান থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের সামনে আসবে না, এটা মোটামুটি নিশ্চিত। আমরা এই আলোচনাটা কেন করছি এই কারণে যারা এখন ভাবছেন যে ডেভেলপারকে জমিটা দেবেন তারা একটা পরিষ্কার চিত্র যেন আমাদের কাছ থেকে পান যে এই যে এগ্রিমেন্টটা হবে সেই এগ্রিমেন্টে আইনানুগ কী বিষয়ে খেয়াল রাখতে হবে, অথবা এখানে ম্যাটেরিয়ালসগুলো নেওয়ার সময় কোন কোন টার্মসগুলো এখানে ইনক্লুড করা উচিত, অথবা আপনি যখন কোনো ফ্ল্যাট সেল বা বাই করবেন এখানে একটা জিনিস আমার মনে হয় আলোচনার মধ্যে আসা উচিত, সেটা হচ্ছে যে এই যে মর্টগেজ অপশন এটা আপনি দেবেন কি দেবেন না, এটা ডেভেলপার কোম্পানি এবং ল্যান্ড ওনার যখন এগ্রিমেন্টটা করবেন তখন খুব ভালোভাবে বুঝে শুনে এই অপশনটা দেবেন। ইদানিং দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি, আমরা বলছি না সবাই, কিন্তু ছোট ছোট অনেক কোম্পানি এই ভুলটার দিকে চলে যাচ্ছে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ক্লায়েন্ট যারা পেমেন্ট করছে কিন্তু এগ্রিমেন্টটা করছে একটা স্টাম্পের উপরে অথবা প্যাডে। তাহলে তাদের কি ক্ষতিটা হচ্ছে সে বিষয়ে একটু হিংস দেওয়ার চেষ্টা করি। সেটা একটু যদি আমি গল্প আকারে বলি, যে ধরেন আপনি এই মুহূর্তে কোনো ডেভেলপারকে আপনার জমিটা দিচ্ছেন এবং এগ্রিমেন্টে যদি বা পাওয়ারে যদি আপনি মর্টগেজ অপশনটা ওপেন করে দেন, আমরা প্রথমে এই অপশনটা রাখবো যে ডেভেলপারের কাছ থেকে যিনি ক্লায়েন্ট হিসেবে কিনবেন ফ্ল্যাট তিনি ব্যাংকে লোন নিতে পারবেন, কিন্তু আপনি ডেভেলপারকে মর্টগেজ করার অপশন দিচ্ছেন তার অংশটুকু, সেখানে ঝামেলা হয় কি কিছু কিছু কোম্পানি এখানে ব্যাংকে মর্টগেজও করলো আবার ক্লায়েন্টের কাছে এগ্রিমেন্টটা করে টাকাও নিল, যেটা হয়তো রেজিস্টার্ড করলো না। একটা সময় যে ওনারা ব্যাংকের টাকাও দিল না এবং এই যে কাস্টমারের কাছে টাকা নিল, তাহলে একটা সময় কি হবে, ব্যাংক এটাতে নিলামে পর্যন্ত চলে যায় এবং কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য এই মর্টগেজ অপশনটা আপনারা দেবেন কি দেবেন না এটা একটা চিন্তার বিষয় এবং আলোচনার বিষয়। যদি কোম্পানির ডেপ্ট ভালো থাকে, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ভালো থাকে এবং মর্টগেজকে ব্যাড ইন্টেনশন ব্যবহার না করে, এই ব্যাকগ্রাউন্ডটা চেক করে যদি আপনি দেন তাহলে ঠিক আছে। বাট সবার ক্ষেত্রে আপনারা অন্ধের মতো মর্টগেজ অপশনটা ওপেন করবেন না, এটা আমার একটা পরামর্শ থাকলো। তো এই বিষয়গুলো থাকলো ল্যান্ড ওনারের পার্টে, কিন্তু আমি ল্যান্ড ওনারদেরকে রিকোয়েস্ট করব যখন কোনো এগ্রিমেন্ট করবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে যে শুধু আপনি চাচ্ছেন, আপনার ভালোটা চাচ্ছেন, আইন কানুন দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করছেন, সেইটা ভালো, কিন্তু ডেভেলপার যদি ক্ষতিগ্রস্ত হয়, ডেভেলপার যদি একটা রিস্ক প্রজেক্ট করতে যায়, তার মানে আপনি ধরেন
এখানে সাইনিং মানিটা অনেক বেশি নেওয়ার চেষ্টা করছেন, বিল্ডিংয়ের মেটেরিয়ালসগুলো একটু এক্সপেন্সিভ এমন নিলেন যে সচরাচর 3 কাঠা বা 5 কাঠায় আপনার ধারণা থাকতে হবে যে ডেভেলপার এখানে কি কি দিতে পারে। এর বেশি কিছু যখন আপনারা চাইবেন, ধরেন আপনি কিচেন ক্যাবিনেটটা চাইতে পারেন, আপনি রুমে হয়তো একটা ক্যাবিনেট ডিমান্ড করে বসলেন, এই বাড়তি খরচটা হয়তো সে প্রথমে এগ্রি করলো, কিন্তু একটা পর্যায়ে যে এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের প্রাইসটা অনেক হাই, তার মানে আমাদের পার স্কোয়ার ফিটে যে কস্টিংটা সেটা কিন্তু বেড়ে গিয়েছে। তো সে কারণে আমি বলবো যে ডেভেলপার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ডেভেলপার যেন খুব ভালো মানের প্রোডাক্ট দিয়ে বিল্ডিংটা করতে পারে, সেই সুযোগটা কিন্তু ডেভেলপারকে দিতে হবে। সে কারণে আপনারা এগ্রিমেন্টে এমন কোনো হাই ডিমান্ড করবেন না যেটাতে আসলে ডেভেলপার ক্ষতিগ্রস্ত হয় এবং কাজটাই আসলে সে বন্ধ করে দেয়। এরকম পরিস্থিতির চেয়ে একটা ব্যালেন্স করে যদি আপনারা এগ্রিমেন্টটা করেন, যেটা আসলে বাজারের সামঞ্জস্যপূর্ণ, সেটা যদি হয় তাহলে বিল্ডিংটাও হবে, যারা এই বিল্ডিংয়ে ক্লায়েন্ট হিসেবে ইনভেস্ট করবে তারাও এখানে ক্ষতিগ্রস্ত হবে না, এবং ভালো মানের একটা বিল্ডিং একটা সমাপ্তির পর্যায়ে যাবে যেখানে সুস্থভাবে সবাই বসবাস করবে এবং ডেভেলপার কোম্পানি সুনামের সাথে তার বিজনেসটা করতে পারবে বলে আমি মনে করি।